শুনছেন গল্প স্বল্প, গল্প স্বল্প, only on 100.1 FM Gold। গল্প স্বল্প। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। FM রেইনবো কোনোভাবেই এটি সমর্থন করে না এবং সাধারণ মানুষকে এর থেকে দূরে থাকতে অনুরোধ জানাচ্ছে। রাজশেখর বসুর জন্ম হয় 1880 সালের 16 মার্চ। ব্রিটিশ ভারতের অধীন বেঙ্গল প্রভিন্সে বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে তার জন্ম হয়। তিনি 1899 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিদ্যাতে অনার্স সহ BSc পাশ করেন। 1901 সালে সদ্য প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালসে রাজশেখর বসু তাঁর চাকরি জীবন শুরু করেন। বাংলা সাহিত্যে হাস্যরসাত্মক লেখার জন্য রাজশেখর বসু বিখ্যাত ছিলেন। 1922 সালে পরশুরাম ছদ্মনামে তাঁর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এই ব্যঙ্গ রচনা প্রকাশিত হয়। সাহিত্য রসের মধ্য দিয়ে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ পরিবেশনের অদ্ভুত ক্ষমতা তাঁর ছিল। এছাড়া সামাজিক ও ধর্মীয় কুসংস্কার এবং সমস্ত রকম সংকীর্ণতার বিরুদ্ধে তিনি বেশ কিছু মূল্যবান বই লেখেন। আজ গল্প স্বল্পে শুনবেন পরশুরাম রচিত ছোট গল্প ধুস্তরী মায়া। গল্প পাঠে সুদীপ্ত, উজ্জ্বল, অর্পণ, অর্ণব, রিয়া, অপরূপা, তমজিৎ, ইন্দ্রাণী ও সোহম। শুরু হচ্ছে ধুস্তরী মায়া। উদ্ধব পাল আর তার অন্তরঙ্গ বন্ধু জগবন্ধু গাঙ্গুলির বয়স প্রায় 65। উদ্ধব বেটে, মোটা, শ্যামবর্ণ, মাথায় টাক, কাঁচা পাকা ছাঁটা গোফ। উডমন্ড স্ট্রিটে এর একটি ইমারতি রঙের বড় দোকান আছে। এখন 2 ছেলে সেটি চালায়। জগবন্ধু লম্বা, রোগা, ফর্সা, গোফ দাড়ি নেই। ইনি জামরুলতলা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, এখনো অবসর নিয়েছেন। 2 বন্ধু দক্ষিণ কলকাতা আবু হোসেন রোডে কাছাকাছি বাস করেন। ছেলেরা রোজগার করছে, মেয়েরা সুপাত্রে পড়েছে, সেজন্য সংসারের ভাবনা থেকে এরা নিষ্কৃতি পেয়েছেন। দুজনেরই স্বাস্থ্য ভালো, শখও নানা রকম আছে, সুতরাং বুড়ো বয়সে এদের বেশ আনন্দেই থাকার কথা। রোজ বিকেলবেলা এরা ঢাকুরির লেকে হেঁটে যান এবং জলের ধারে একটি বড় শিমুল গাছের তলায় বসে সন্ধে 7টা-8টা পর্যন্ত গল্প করেন, তারপর বাড়ি ফেরেন। দুজনেই সেকেলে লোক, সিগারেট, চুরুট, পাইপ পছন্দ করেন না। প্রত্যেকের ঝুলিতে একটা হুঁকো আর তামাক টিকে সাজানো 2টি কলকে নিয়ে যান এবং গল্প করতে করতে মুহুর্মুহু ধূমপান করেন। বৈশাখ মাস, সন্ধে 7টাতেও একটু আলো আছে। জগবন্ধু নিজের হুঁকো থেকে কলকেটি তুলে উদ্ধবের হাতে দিয়ে বললেন, আজ তোমার দাঁতের খবর কি? উদ্ধব উত্তর দিলেন, তোমার মাজনে কোনো উপকার হলো না। পড়ে না গেলে কনকনানি যাবে না। তুমি তো খাসা আছো। 2 পাটি বাঁধিয়ে মুড়ি, কড়াই ভাজা, নারকোল, গলদা চিংড়ি সবই চিবিয়ে খাচ্ছ। আমার তো পান শুদ্ধ ছাড়তে হয়েছে। তা ছেঁচে খাও না কেন? আরে ছ্যা, তাতে সবাই ভাববে একবারে থুতথুরে বুড়ো হয়ে গেছি। তার চাইতে না খাওয়াই ভালো। বুড়ো হওয়ার অশেষ দোষ। শুধু দোষই দেখছো কেন? ভালোর দিকটাও দেখো। খাটতে হচ্ছে না, ছেলেরা সব করে দিচ্ছে, সবাই খাতির করে। কোথাও গেলে সবচাইতে আরামের চেয়ারটিতে বসতে দেয়। পাড়ায় সভা হলে তোমাকেই সভাপতি করে। গুরুজন নেই, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে হয় না, অন্য লোকেই প্রণাম করে। থামলে কেন? বলে যাও না। মেয়েরা সব দাদু জ্যাঠা মেশো বলে, বুড়োদের দিকে আর চোখেও তাকায় না। আমরা যেন ইট পাথর, গরু ছাগল। তাতে তোমার ক্ষতিটা কি? ক্ষতি নয়, আমাদের পুরুষ মানুষ বলেই গণ্য করে না। দেখো যোগু, জীবনটাই যেন বৃথা কাটলো। বৃথা কেন? তোমার কিসের অভাব? উপযুক্ত 2 ছেলে রয়েছে, গিন্নি রয়েছেন, ব্যবসায় দেদার টাকা আসছে, শরীর ভালোই আছে। তোমারও দাঁত নড়া ধর্তব্যের মধ্যেই নয়। বাত, ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিছুই নেই। এই বয়সেও নিমন্ত্রণে গিয়ে দুধ, লুচি আর দেদার মাছ, মাংস, দই, মিষ্টান্ন খেতে পারো। আমি অবশ্য তোমার মতন মজবুত নই, বড়লোকও নই, কিন্তু দুঃখ করবার কিছু নেই। কজন বুড়ো আমাদের মতন ভাগ্যবান বলো? উদ্ধব পাল হুঁকোয় একটি দীর্ঘ টান দিয়ে কলকেটি বন্ধুর হাতে দিলেন, তারপর বললেন, দেখো যোগু, যখন বয়স ছিল তখন কোনো ফুর্তি করতে পাইনি। কর্তার হুকুমে স্কুলে পড়া শেষ না করেই দোকানে ঢুকেছি। ব্যবসা আর রোজগার ছাড়া কোনো কিছুতে মন দেবার অবকাশই ছিল না।
জগবন্ধু গাঙ্গুলি বললেন, এখন তো দেদার অবকাশ, যত খুশি আনন্দ করো না। চেষ্টা করেছি বুঝলে, কিন্তু এই বয়সে তার হবার নয়। ছোঁড়াদের দেখে বাইসাইকেল চড়ে সনসনিয়ে ছুটতে আর মোটর চালাতে ইচ্ছে করে, কিন্তু শক্তি নেই। আজকাল অ্যাং ব্যাং চ্যাং সবাই বিলেত ব্রহ্মাণ্ড ঘুরে আসছে। আমারও ইচ্ছে হয় বুঝলে, কিন্তু ইংরেজিটা বলতে পারি না, হ্যাটকোট পাজামা আজকান পড়তে পারি না, কাঁটা চামচ দিয়ে খেলে পেট ভরে না। কাজেই যাবার জন্যই। আবার সেকেলে ফুর্তিও তো সয় না। বছর চারেক আগে বুঝলে, কাশিতে এক সাধু বাবার প্রসাদী বড় তামাকের ছিলিমে একটান মেরেছিলুম। তারপর ঘন্টা দুই ত্রিভুবন অন্ধকার। এই সেদিন আমার বিয়াই জগন্নাথ দত্তর বাগানে গিয়ে উপরোধে পড়ে ওই 4 গেলাস খেয়েছিলুম। কি বলবো তোমায় যোগু, খেয়ে যাই আর কি। কি বলে হেডস কি আর হেডস কি, তারপর আবার বমি। ফুর্তিরও সাধনা দরকার, জোয়ান বয়স থেকে অভ্যাস করতে হয়। এখন আরো সব করতে যেও না। তারপরে এই সেদিন তোমার সঙ্গে স্বপনপুরী সিনেমায় লুটে নিল মন দেখলুম। দেখা স্তক বুঝলে, মনটা যেন খিঁজড়ে আছে। জীবনে যা সব চাইতে বড় সুখ প্রেম, তাই আমার ভোগ হলো না। অবাক করলে তুমি। বাড়িতে সতীলক্ষ্মী গৃহিণী আছেন, তবু বলছো প্রেম হয়নি। শাস্ত্রে বলে জীর্ণমন্নং প্রশংসিত ভাজ্যাঞ্চ গত যৌবনাম, অর্থাৎ ভাত হজম হলে আর স্ত্রী বৃদ্ধা হলেই লোকে প্রশংসা করে। এখন না হয় দুজনে বুড়ো হয়েছ, কিন্তু প্রথম বয়সে প্রেম হয়নি, একই রকম কথা। আমার বয়স যখন 12, তখনই বাবা 7 বছরের পুত্রবধূ ঘরে আনলেন। খিদে না হতেই যদি খাবার জোটে, তবে ভোজনের সুখ হবে কেমন করে বলো তো? তাছাড়া গিন্নির মেজাজটা চিরকালই রুক্ষ। প্রেম করবার মানুষ তিনি নন। আর চেহারাটি তো তোমার দেখাই আছে। তবে হ্যাঁ, হক কথা বলবো, গিন্নি আমার রাঁধে যেন অমৃত। তা কিরকম হলে তুমি খুশি হতে বলো তো? যা হবার নয় তা বলে আর লাভ কি যোগু? তবু মনের কথা বলছি, শোনো। হুইল দেয়া ছিপে যেমন করে ওই রুই কাতলা ধরা হয়, ঠিক সেই রকম আর কি। ফাতনা নড়ে উঠলো, টোপ গিলেই চমো করে সরে গেল। তারপর টন মেরে কাছে আনলুম, আবার সুতো ছাড়লুম। এইরকম খেলিয়ে খেলিয়ে বউ ঘরে তুলতে পারলেই জীবনটা সার্থক হতো। তুমি নটবর নাগর হয়ে প্রেমের মৃগয়া করতে চাও? এ বয়সে ওসব চিন্তা ভালো নয় ভাই। পত্নী যেভাবেই ঘরে আসুন, কচিবেলায় বা ধেড়ে বয়সে, প্রেমের আগে বা পরে, তিনি চিরকালই মার্গিতা বিয়া, অর্থাৎ খোঁজবার আর চাইবার জিনিস। কি বললে? মার্গিত বিয়া? তা থেকেই বুঝি তা জানি না, শুনিতে চাটুর্যমশাই বলতে পারবেন। উদ্ধব পাল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভড়াক করে তামাক টানতে লাগলেন। যে শিমুল গাছের তলায় এরা বসেছিলেন, তার উপরে একটি পাখি হঠাৎ ডেকে উঠল। ওট 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 ওট। আরেকটা পাখি সাড়া দিলে, উঠি 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 উঠি। উদ্ধব বললেন, কি পাখি? বেশ মজার ডাকতো। প্রথম পাখিটা মোটা সুরে আবার ডাকল, ব্যাং ব্যাং কমি কমি কমি। অন্য পাখিটা মিহি সুরে উত্তর দিলে, ব্যাং ব্যাং কমা কমা কমা। জগবন্ধু রোমাঞ্চিত হয়ে চুপি চুপি বললেন, কি আশ্চর্য ব্যাপার! উদ্ধব বললেন, আচ্ছা, ব্যঙ্গমা ব্যঙ্গমি নয় তো? চুপ চুপ, শুনে যাও কি বলছে। ব্যঙ্গমা ব্যঙ্গমির আলাপ শুরু হলো। কলকাতার টেলিফোনের মতো অস্পষ্ট আওয়াজ, কিন্তু বোঝা যায়। নিচে কারা রয়েছে রে ব্যঙ্গমি? দুটো বুড়ো। কি করছে ওরা? তামাক খাচ্ছে আর বক বক করছে। ও তাই নাকি দুর্গন্ধ লাগছে আর কাশি আসছে। কি বলছে ওরা? একটা বুড়ো বলছে তার জীবনই বৃথা, প্রেম করবার সুবিধা পায় নাই। আর একটা বুড়ো তাকে বোঝাচ্ছে। বুড়ো বয়সে ধেড়ে রোগ ধরেছে। এই বলে ব্যঙ্গমা তার সন্ধ্যাবেলার কোষ্ঠ সাফ করলেন। উদ্ধব আর জগবন্ধু রুমাল দিয়ে মাথা মুছে একটু সরে বসলেন। ব্যঙ্গমী বললে, তোমার তো নানা রকম বিদ্যে আছে, একটা উপায় বাতলে দাও না। আহা, বুড়ো বেচারার মনে বড় দুঃখ, যাতে তার শখ
ব্যবস্থা করো। ব্যঙ্গমা বললে, জোয়ান হবার শখ থাকে তো তার প্রক্রিয়া বাতলাতে পারি, কিন্তু ওদের সাহস হবে কি? বোধহয় পেরে উঠবে না। পারুক না পারুক, তুমি বলো না। উদ্ধব ফিসফিস করে বললেন, নোট করে নাও, নোট করে নাও হে জগবন্ধু। লিখছি দাঁড়াও। জগবন্ধু তার নোটবুকে লিখতে লাগলেন। ব্যঙ্গমা বললে, ধুঁস্তুড়ি ছোলা, এক একটা ছোলা খেলে 10 বছর বয়স কমে যায়। সে আবার কি জিনিস, কোথায় পাওয়া যায়? তৈরি করতে হয়। ওই বেড়ার দক্ষিণ দিকে নীল ধুতরোর ঝোপ আছে, তাতে বড় বড় ফল ধরেছে। কৃষ্ণপক্ষ পঞ্চমীর সন্ধ্যায় ধুতরো ফল চিরে তার ভেতরে ছোলা গুজে দিতে হবে। একটি ফলে একটি ছোলা। একাদশীর মধ্যে সেই ছোলার রস টেনে ফুলে উঠবে, তখন বার করে নেবে। তারপর অমাবস্যা সন্ধ্যায় গঙ্গার ঘাটে ছোলা চিবিয়ে খেয়ে সংকল্প করবে। মনে থাকে যেন, একটি ছোলায় 10 বছর বয়স কমবে, 5টিতে 50 বছর। যদি 10-20টা খায় তবে পূর্ব জন্মে ফিরে যাবে। তারপর শোনো, সংকল্পের পর এই মন্ত্রটি বলে গঙ্গায় একটা ডুব দেবে। বম মহাদেব ধুস্তর স্বামী দস্তুর মতো প্রস্তুত আমি। বম মহাদেব ধুস্তর স্বামী দস্তুর মতো প্রস্তুত আমি। ডুব দেবা মাত্র বয়স কমে যাবে। আচ্ছা, যদি ফের আগের বয়সে ফিরে আসতে চায়? খুব সোজা। পূর্ণিমা সন্ধ্যায় গঙ্গার ঘাটে গিয়ে বেলপাতা চিবিয়ে খাবে। যটা ছোলা খেয়েছিলে তটা বেলপাতা। তারপর এই মন্ত্রটি বলে একটা ডুব দেবে। বম মহাদেব সকল বস্তু আগের মতন আবার অস্তু। ব্যঙ্গমা ব্যঙ্গমী নীরব হলো। আরো কিছু শোনবার আশায় খানিকক্ষণ সবুর করে উদ্ধব বললেন, বোধহয় ঘুমিয়ে পড়েছে, বুঝলে? তবে যা শোনা গেল তাই যথেষ্ট। তা বটে। প্রক্রিয়াটি যা বললে তা মালবীয়জির কায়কল্পর চাইতে ঢের সোজা। বিপদেরও ভয় তো কিছু দেখছি না। ধুতরোর রস হচ্ছে বিষ, তা জানো? আরে ছোলার মধ্যে কতটুকুই বা রস ঢুকবে? ব্যঙ্গমার কথা যদি মিথ্যেই হয় তবে বড় জোর একটু নেশা হবে। আমরা তো আর মুঠো খানিক ছোলা খাবো না। তবে চলো দেখা যাক বেড়ার দক্ষিণে নীল ধুতরোর গাছ আছে কিনা। বেশ, চলো। দুজনে গিয়ে দেখলেন ধুত্র গাছের জঙ্গল, তাতে বড় বড় ফল ধরেছে। জগবন্ধু বললেন, বোধহয় পরশু কৃষ্ণপক্ষের পঞ্চমী। বাড়ি গিয়ে পাঁজি দেখতে হবে। সেদিন ছোলা আর একটা ছুরি নিয়ে আসা যাবে ক্ষণ। পঞ্চমীর দিন উদ্ধব আর জগবন্ধু ধুত্রর বনে এসে 10-12টা ফল চিরে তার মধ্যে ছোলা পুরে দিলেন। তারপরের কদিন তারা নানা রকম ভাবনায় আর উত্তেজনায় কাটালেন। জগবন্ধু অনেকবার বললেন, কাজটা ভালো হবে না। আরে অত ভয় কিসের? এমন সুযোগ ছাড়তে আছে? আমাদের বরাত খুব ভালো, তাই ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা নিজেদের কানে শুনেছি। আমার তো মনে হয় হর পার্বতী দয়া করে পাখির রূপ ধরে আমাদের হদিশ বাতলে দিয়েছেন। জয় ঠাকুর, জয় ঠাকুর। এই বলে উদ্ধব হাত জোড় করে বারবার কপালে ঠেকাতে লাগলেন। জগবন্ধু বললেন, আচ্ছা উদ্ধব, জোয়ান না হয় হওয়া গেল, কিন্তু বাড়ির লোককে কি বলবে? বাড়িতে যাব কেন? খোঁজ না পেলে সবাই মনে করবে যে মরেই গেছি। আমরা অন্য নাম নিয়ে অন্য জায়গায় থাকব। তুমি জগবন্ধুর বদলে ওই জলধর হবে, আর আমি উদ্ধবের বদলে উমেশ হব। কেউ চিনতেও পারবে না, নিশ্চিন্ত মনে ফুর্তি করা যাবে। একাদশীর দিন তারা ধুত্র ফল পেড়ে ভিতর থেকে ছোলা বার করে নিলেন। ছোলা ফুলে কুল আঁটের মতো বড় হয়েছে। তারপর কদিন তারা গোপনে নানা রকম ব্যবস্থা করে ফেললেন, যাতে ভবিষ্যতে নিজেদের আর পরিবারবর্গের কোনো অভাব না হয়। উদ্ধব উমেশ পালের নামে ব্যাংকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছিলেন। জগবন্ধু বললেন, যদি পরে আসতে হয় তবে টাকাটা বার করতে পারবে না। উদ্ধব আর উমেশ পালের নামে জয়েন্ট অ্যাকাউন্ট কর। উদ্ধব তাই করলেন।
চতুর্দশীর দিন জগবন্ধু বললেন, দেখো, বয়স কমাতে হয় তুমি কম, আমার কোনো দরকার নেই। আরে তা কি হয়, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। তুমি সঙ্গে না থাকলে আমি কিছুই করতে পারবো না। বেশ, আমি কিন্তু দিন কতক পরেই ফিরে আসবো। আরে ফিরবে কেন, তোমারই তো সুবিধে বেশি। পরিবার বহুদিন গত হয়েছেন, নির্ঝঞ্ঝাটে আরেকটিকে ঘরে আনবে। তা কটা ছোলা খেতে চাও হে? দেখো, আমি ভেবে দেখলুম 4টে খাওয়াই ভালো। এখন আমাদের দুজনেরই বয়স প্রায় 65, 40 বাদ দিয়ে সেটা হবে 25। একেবারে তাজা তরুণ। কিন্তু বুদ্ধিও তো হবে খাজা তরুণের মতো। এতদিন ব্যবসা করে যে বুদ্ধিটি পাকিয়েছ, তা একটা খেয়ালের বসে কাঁচিয়ে দিতে চাও? আমি বলি কি, 2টো ছোলা খাও, তাতে বয়স 45 বছর হবে, প্রায় জোয়ানেরই মতন, অথচ বুদ্ধি বেশি কেটে যাবে। আরে রাম 45-এ কারবার ফলাও করা যেতে পারে, দিদার খদ্দেরও জোগাড় করা যেতে পারে। কিন্তু মনের মানুষ, ওই যাকে তুমি বলেছ মার্গিতব্যা, তাকে পাকড়াও করা যাবে না। আধ বুড়োর কাছে কোনো মেয়ে ঘেঁষবে না। আচ্ছা বেশ, মাঝামাঝি করা যাক। হ্যাঁ, ওই 3টে করে ছোলা খাওয়া যাবে। 35 বছর বয়স হলে খুব একটা মন্দ হবে না। আজকাল তো ধেড়ে আই বুড়ো মেয়ের অভাবই নেই। আচ্ছা উদ্ধব, তুমি তো নবকলেবর ধারণ করে উধাও হবার জন্য ব্যস্ত হয়েছ। তোমার তিরোধান হলে পরিবারের কি দশা হবে ভেবে দেখেছ? তোমার দুঃখ হবে না? না, সম্পত্তি যখন রেখে যাচ্ছি তখন দুঃখ কিসের? তবে হ্যাঁ, দিন কত কান্নাকাটি করবে, তা না হলে তো ভালো দেখাবে না। গয়না খুলতে হবে, তারপরে মাছ, পেঁয়াজ, পুঁই শাক, মুসুর ডাল এসব কিছু ছাড়তে হবে। তার জন্যেও কিছুদিন একটু কষ্ট হবে। তারপরে তোফা আলু চালের ভাত, ঘি, মটর ডাল, পটল ভাজা, ঘন দুধ, আম, কলা, সন্দেশ খেয়ে ইয়া লাশ হবে। আর হরদম পান্দকটা চিবুবে। ঝাঁটা গোপের খোঁচা আর তামাকের গন্ধ তাকে সইতে হবে না। বেয়াক্কেলে মিংসের তোয়াক্কা রাখতে হবে না। মনের সুখে বউদের ওপর তম্বি করবে, আর গুরু মহারাজের সঙ্গে কাশী, হরিদ্বার, দিল্লি, মক্কা সব ঘুরে বেড়াবে। ছেলে দুটো তো লাট হয়ে যাবে। বাপ পিতেমোর বসত বাটি বেচে ফেলে সব পৃথক হবে। মেট্রো প্যাটার্নের ইমারত তুলবে, দামি দামি মোটর কিনবে। কার বাটি মাটি না করে, এই যা চিন্তা। যাকে মরুকে যাক, আমি আর সব নিয়ে ভাববো না। আর তোমার তো কোনো ভাবনাই নেই। ছেলেটি অতি ভালো। তুমি মরে গেলে নিশ্চয়ই ঘটা করে শ্রাদ্ধ করবে। আমি কিন্তু তোমার একটা হিল্লে লেগে গেলেই ফিরে আসবো। অবশ্য তোমার সঙ্গে রোজই দেখা করব। আগে কাঁচা বয়সের সোয়াদটা একটু চেকে দেখো, তারপর যা ভালো বুঝো তাই না হয় করো। হ্যাঁ, 19শে বৈশাখ, বুধবার, অমাবস্যা। সন্ধ্যার সময় দুই বন্ধু দক্ষিণেশ্বরের ঘাটে উপস্থিত হলেন। দুজনেই একটি করে ক্যাম্বিসের হালকা ব্যাগ নিয়েছেন। তাতে কিছু জামা কাপড় এবং অন্যান্য নিতান্ত দরকারি জিনিস আছে। আর যা দরকার তা পরে কিনে নেবেন। জগবন্ধু বললেন, উদ্ধব ভাই, আমার কথা শোনো। আলেয়ার পিছনে ছুটো না, ঘরে ফিরে চলো। বেশ আছো, সুখে থাকতে কেন ভূতের কিল খাবে? উদ্ধব বললেন, আরে সাহস না করলে কোনো কাজেই সিদ্ধি হয় না, ব্যবসায়ও নয়। তুমি যাকে প্রেমের মৃগয়া বলো, তাতেও নয়। আর দেরি করবার দরকারটা কি বলতো? ঘাট থেকে লোকজন সব চলে গেছে। প্রক্রিয়াটি এবারে সেরে ফেলা যাক। বেশি রাত পর্যন্ত এখানে থাকলে মন্দিরের লোকেরা নানা রকম প্রশ্ন করবে। উদ্ধব একটি গামছা পরে ঘাটের চাতালে জামা কাপড় জুতো রাখলেন। জগবন্ধুও দীর্ঘ নিঃশ্বাস ফেলে জলে নামবার জন্য প্রস্তুত হলেন। বন্ধুর মুখে আর নিজের মুখে 3টি করে ছোলা পুরে নিয়ে উদ্ধব বললেন, না, বেশ করে চিবিয়ে ফেলো তো, চিবিয়ে ফেলো, চিবিয়ে গিলে ফেলো। দাও না, এইবার মনে মনে সংকল্প করো। হয়েছে তো? তারপর জগবন্ধুর হাত ধরে জলে নেমে উদ্ধব বললেন, এসো, এবারে দুজনে একসঙ্গে মন্ত্রটি বলে ডুব দেয়া যাক। না,
তুমি আগে বলো। বম মহাদেব ধুস্তর স্বামী দস্তুর মতো প্রস্তুত আমি। বম মহাদেব ধুস্তর স্বামী দস্তুর মতো প্রস্তুত আমি। জল থেকে উঠে গা মুছতে মুছতে জগবন্ধু প্রশ্ন করলেন, এই কিরকম বোধ হচ্ছে? যা অন্ধকার, তোমার চেহারা দেখা যাচ্ছে না। একটা টর্চ আনলে ভালো হতো। উদ্ধব কাপড় পরতে পরতে বললেন, বম ভোলানাথ, কি আবাদ কি আবাদ! এই মাথায় আবার চুল গজিয়েছে, শরীরটাও বেশ হালকা হয়ে গেছে, লাফাতে ইচ্ছে করছে। না না, দাঁতেরও তো কোনো বেদনা নেই। ধন্য ব্যঙ্গমা ব্যঙ্গমী, যদি ধরা দিতে তবে সোনার খাঁচায় দেখে বাদাম, পেস্তা, আঙুর, বেদানা সব খাওয়াতুম। তোমার কিরকম হলো? বাঁধানো দাঁত খসে গেছে। আসলে দুপাটি নতুন দাঁত বেরিয়েছে তো, গায়েও জোর পেয়েছি। আলো জেলে আরশিতে না দেখলে ঠিক বুঝতে পারা যাবে না। চলো যাওয়া যাক। কলকাতার বাস এখনো পাওয়া যাবে। বউবাজার তরুণধাম হোটেলে ঘর খালি আছে, আমি খবর নিয়েছি জানো তো। এখন সেখানেই উঠবো, তারপর সুবিধে মতো একটা বাড়ি নেওয়া যাবে। হোটেলে এসে আরশিতে মুখ দেখে উদ্ধব বললেন, এ বয়স কমেছে বটে, কিন্তু কিন্তু চেহারাটা কেমন যেন গুন্ডা গুন্ডা দেখাচ্ছে যেন। তোমার তো দেখছি দিব্যি রূপ হয়েছে যোগু, একবারে কার্তিক ঠাকুর। দেখো ভাই, আমার শিকার তুমি যেন কেড়ে নিও না, কেমন? না ভাই, আমি কোনো শিকার করতে চাই না। বেশ বেশ, তুমি সুখদেব গোসাই হয়েই তপস্যা করো। কিন্তু হ্যাঁ, আমার মতলবটা শোনো। প্রেমের মৃগয়া তো করবই, কিন্তু তাতে দিন তো কাটবে না। শোনো, রসা রোডে একটা নতুন রঙের দোকান খুলব, পাল অ্যান্ড গাঙ্গুলি। তুমি বিনা মূলধনে অংশীদার হবে, লাভের বকরা পাবে। ব্যাংকে 10 লাখ টাকা নতুন অ্যাকাউন্টে জমা আছে। দেখবে 6 মাসের মধ্যে নতুন কারবারটি একবারে ফুলে ফেপে উঠবে। মনে থাকে জানো, তুমি হচ্ছ জলধর গাঙ্গুলি, আর আমি হলাম উমেশ পাল। রাত অনেক হয়েছে, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়া যাক, কি বলো? পরদিন সকালে চা খেতে খেতে জগবন্ধু বললেন, এখন কি করতে চাও বলো তো উদ্ধব? আরে আমি উমেশ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। দেখো, সমস্ত রাত ভেবেছি, ঘুমোতে পারিনি। শুনেছি বালিগঞ্জ আর নতুন দিল্লি হচ্ছে প্রেমের জায়গা। দিল্লি তো বহুত দূর। আমি বলি কি, বালিগঞ্জেই আস্তানা করা যাক। ওখানে তুমি ঠিক সুবিধে করতে পারবে না। তোমার বয়স কমেছে বটে, কিন্তু পুরো তরুণ না হলেও হাফ তরুণ হয়েছ। কিন্তু তোমার চাল চলন সাবেক কালের, ফ্যাশন জানো না, লেখাপড়াও তেমন শেখনি। কিছু মনে করো না ভাই, তোমার পালিশের অভাব আছে। ওদিককার মেয়েরা ইংরেজি ফ্রেঞ্চ বলে, বিলিতি কবিতা ওড়ায়, আবার শুনেছি পেন্টুলুন পরে, ভুরু কামায়, রং মাখে, বল নাচে, সিগারেট খায়, মোটর হাঁকায়। আইসিএস, আইএএস, বিলাত ফেরত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় চাকুরে ছাড়া আর কারো দিকে তেমন ফিরেও তাকায় না। আরে তাদের চাইতে আমার টাকা ঢের বেশি, রোজগার বেশি করতে পারবো। ভালো বাড়ি, আসবাব, মোটর, কিছুরই অভাব হবে না। তা মানলুম, কিন্তু তুমি টেবিলে বসে ছুরি, কাঁটা, চামচ চালাতে পারবে? হাবুসুবুর শব্দ না করে তো খেতেই পারো না। শুনেছি কড়াইশুটির দানার বড়ি ভাজাও ছুরি দিয়ে তুলে মুখে তোলাই আধুনিক দস্তুর। পারবে তুমি? আচ্ছা বলছি, ওই চিমটি দিয়ে তুলে খেলে চলবে না? না 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 না, তাছাড়া তুমি টেবিল ক্লথে ঝোল ফেলে নোংরা করবে, তা দেখলেই তোমার মার্গিতব্যা মারমুখ হবেন। বেশ, তবে তুমিই বলো কোথায় সুবিধে হবে। খবরের কাগজে গাদা গাদা পাত্রপাত্রী বিজ্ঞাপন বের হয়, তা থেকেই বেছে নিতে হবে। এই তো আজকের কাগজ, এই তো রয়েছে, এটাই পড়ো না। দাও দেখি। বুলবুলি, লক্ষ্মী বোন আমার ফিরে এসো, বাবা মা শোকে শয্যাশায়ী, খঞ্জন কুমারের নাচের পার্টিতেই তুমি যোগ দিও।
আরে গেল যা। বাবা নেংটু, বাড়ি ফিরে এসো। ম্যাট্রিক দিতে হবে না, সিনেমাতেই তোমায় ভর্তি করা হবে। আরে খেলো যা। আরে ওসব কি পড়ছো? পাত্রপাত্রীর কলমটা পড়ো। ও হ্যাঁ, দাঁড়াও। MA পাস, স্বাস্থ্যবতী, 22 বৎসরের গুহপাত্রীর জন্য উচ্চপদস্থ পাত্র চাই। বর্পণ যোগ্যতা অনুসারে সুন্দরী, নৃত্যগীত নিপুণা, 20 বৎসরের আইয়ে। নৈকস্য কুলীন মুখোপাধ্যায় পাত্রীর জন্য ICS পাত্র চাই। দেখো যোগু, এসব চলবে না বুঝলে। সেই মামুলি বরকনের সম্বন্ধ করে বিয়ে, শুধু বয়সটাই বেড়ে গেছে, তার সঙ্গে নৃত্য, গীত, MA, বিয়ে সব যোগ হয়েছে। অন্য উপায় দেখো। আচ্ছা, এরকম একটা বিজ্ঞাপন কাগজে ছাপালে কেমন হয় বলো? 35 বছর বয়স্ক, উদার প্রকৃতি, সৎ বংশীয় বাঙালি, বহু লক্ষপতি ব্যবসায়ী, কোনো আত্মীয় নাই, বিবাহের উদ্দেশ্যে সুন্দরী মহিলার সহিত আলাপ করিতে চান। অসবর্ণেও আপত্তি নাই। উভয় পক্ষের মনের মিল হইলে শীঘ্রই বিবাহ। বক্স নাম্বার। বাহ, খাসা হয়েছে। আরে ছাপবার জন্য আজই পাঠিয়ে দাও। বিজ্ঞাপন বার হবার 3-4 দিন পর থেকেই রাশি রাশি উত্তর আসতে লাগলো। একটা চিঠি এইরকম: 5 নম্বর ঘুঘুবাগান রোড, কলিকাতা, টেলিফোন নর্থ 234। মহাশয়, আপনার বিজ্ঞাপন দৃষ্টে জানাইতেছি যে কাতলামারি এস্টেটের একমাত্র সত্ত্বাধিকারিণী রাজকুমারী যুক্তেশ্বরী স্পন্দছন্দা চৌধুরানী আপনার সহিত আলাপ করিতে ইচ্ছুক। ইনি পরমা সুন্দরী এবং অশেষ গুণবতী। ইন্টারভিউয়ের সময় সন্ধে 7টা হইতে 8টা। ইতি শ্রী রামশশী সরকার, সদর নায়েব। উদ্ধব বললেন, ভালোই হয়েছে মনে হচ্ছে বুঝলে। তবে পাত্রের নামটা বিদকুটে, আর এস্টেটটি নিশ্চয়ই ফোপরা। তাই রাজকুমারী ধনীবর খুঁজছেন। যাই হোক, হোটেলে তো টেলিফোন আছে। এখনই জানিয়ে দেওয়া যাক যে আজ সন্ধ্যায় আমরা দেখা করতে যাব। জগবন্ধু বললেন, তোমার দেখছি একদম তর্স হয় না। একটা চিঠি লিখে দাও না যে পরশুদিন যাবে। তাড়াতাড়ি করলে ভাববে তোমার গরজ খুব বেশি। আরে তুমি বোঝো না, কোনো কাজে গড়িমসি ভালো নয়। উদ্ধব টেলিফোন ধরে ডাকলেন, নর্থ 234। ইয়েস। একটু পরে মেয়েলি গলায় সাড়া এলো। কাকে চান? ইয়ে, শ্রী যুক্তেশ্বরী আছেন কি? মানে আমি হচ্ছি উমেশ পাল। আলাপের জন্য আমি বিজ্ঞাপন দিয়েছিলাম। ও আচ্ছা, আপনি একজন ক্যান্ডিডেট? উদ্ধব একটু গরম হয়ে বললেন, ক্যান্ডিডেট আপনাদের রাজকুমারী, তার তরফ থেকেই তো বিজ্ঞাপনের উত্তরের দরখাস্ত পেয়েছি। দরখাস্ত বলছেন কেন? আমি রাজকুমারী। আপনি দেখা করতে চান তো সন্ধ্যায় আসতে পারেন। উদ্ধব নিচু গলায় জগবন্ধুকে বললেন, বুঝলে, জানিয়ে দিই যে আমরা দুজনে যাব, কি বলো? আরে না না, এসব ব্যাপারে সঙ্গী নেওয়া চলে না। উত্তর আসতে দেরি হচ্ছে দেখে রাজকুমারী বললেন, হ্যালো। কিলো? ও আবার কি রকম? ভদ্রমহিলার সঙ্গে কথা কইতে জানেন না? খুব জানি, আলাপ তো হবেই। এখনই শুরু করলে দোষ কি? আজই সন্ধ্যায় আপনার কাছে যাব। আপনাকে একেবারে বকাটে ছোকরা বলে মনে হচ্ছে। ঠিকই ধরেছেন, বয়স যদিও 35, কিন্তু স্বভাব 20-25-এর মতন। দেখুন, আপনার গলার সুরটি কিন্তু খাসা, চেহারাটিও ওই রকমই হবে তো। দেখতেই পাবেন। তা মশাই নিজে কেমন? চমৎকার, দেখলেই মোহিত হয়ে যাবেন। টেলিফোনের আলাপ শেষ হলে জগবন্ধু বললেন, হ্যাঁ হ্যাঁ উদ্ধব, হ্যাঁ না না উমেশ, ভুলে 3টির জায়গায় 4-5টা ছোলা খেয়ে ফেলনি তো? ফাজিল ছোকরার মতো কথা বলছিলে তো। 3টেই খেয়েছিলাম। কি জানো, ছেলেবেলায় বাবার শাসনে কোনো রকম আড্ডা দেওয়া বা বখামি করার সুযোগই তো পাইনি। এখন আবার কাঁচা বয়সে এসে ফুর্তি একবারে জাগিয়ে উঠেছে। ও তুমি কিছু ভেবো না, আমার বুদ্ধি ঠিকই আছে, বেচাল হবে না। জগবন্ধু কিছুতেই সঙ্গে যেতে রাজি হলেন না। অগত্যা উদ্ধব একলাই রাজকুমারী স্পন্দছন্দা চৌধুরানীর কাছে গেলেন। বাড়িটা জীর্ণ, অনেক কাল মেরামত হয়নি। সামনের বাগানেও জঙ্গল হয়েছে। বৃদ্ধ নায়েব রামশশী সরকার উদ্ধবকে একটি বড় ঘরে নিয়ে গিয়ে বসালেন।
একটু পরে পাশের পর্দা ঠেলে স্পন্দছন্দা এলেন। উদ্ধব স্থির করে এসেছেন যে হ্যাংলামি করবেন না, রসিকতা করবেন বটে, কিন্তু মুরব্বির চালে। হলেনি বা রাজকুমারী। উদ্ধব নিজেও তো কম কেউ কেটা নন। ঘরের ল্যাম্প শেড দিয়ে ঢাকা, সেজন্য আলো একটু কম। উদ্ধব দেখলেন স্পন্দছন্দা লম্বা, দোহারা, কিন্তু মাংসের চেয়ে হাড় বেশি। মিমের চাইতো ফর্সা, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, চাঁচা ভুরু, কাঁধ পর্যন্ত ঝোলা, কোঁকড়ানো কোঁকড়ানো চুল, নীল শাড়ি। জগবন্ধুর শিক্ষা অনুসারে উদ্ধব দাঁড়িয়ে উঠে বললেন, নমস্কার। নমস্কার, আপনি বসুন। দেখুন, শ্রী যুক্তেশ্বরী রাজকুমারী পণ্ডচণ্ডা দেবী। স্পন্দছন্দা। ও হ্যাঁ, স্পন্দছন্দা। দেখুন, একটা কথা গোড়াতেই নিবেদন করি, আপনার নামটা উচ্চারণ করা বড় শক্ত। আমি হেন জোয়ান মরদ হিমশিম খেয়ে যাচ্ছি। যদি আপনাকে আমি পদিরানী বলি তো কেমন হয়? স্বচ্ছন্দে বলতে পারেন, আমিও আপনাকে উমসে বলবো। সেটা কি ভালো দেখাবে? দেখুন, প্রজাপতির নির্বন্ধে আমি তো আপনার স্বামী হতে পারি, তাই না? তো হবু স্বামীকে নাম ধরে ডাকা আমাদের হিন্দু ঘরের দস্তুর নয়। আপনি দেখছি একেবারে অজপাড়াগি। আমি আসলে কিন্তু শহুরে, 4 পুরুষ এই কলকাতায় বাস। আপনিই তো পাড়াগাঁ থেকে এসেছেন, বেশ নাম ধরেই ডাকবেন, তাতে আমার আর ক্ষতি কি? নিন, এবার কাজের কথা শুরু হোক। বলছি, আমার চেহারাটা কেমন দেখছেন? তা মন্দ কি, একটু বেঁটে আর কালো, তা সেটুকু ক্রমে শুয়ে যাবে। আচ্ছা, আমাকে কেমন দেখছেন? খাসা, যেন একবারে পটের বিবিটি। আচ্ছা, অত ফর্সা কি করে হলেন? আমার গায়ের রঙই এইরকম। উদ্ধব সশব্দে হেসে বললেন, ওগো পণ্ডচণ্ডা পদিরানী, রঙের ব্যাপারে আমাকে ঠকাতে পারবে না। এই হলো আমার ব্যবসা। তুমি 1 কোট অস্তরের ওপর 3-5 পেট চড়িয়েছ, হপকস জিঙ্ক, একটু পিউরি, তার উপর মেটে সিঁদুর, তা লাগিয়েছ, বেশ করেছ। কিন্তু জমির আদত রংটি কেমন? আপনি অতি অসভ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তোমার গায়ের রং তোমারই থাক, তা আমার জানবার দরকারটাই বা কি। তবে একটা কথা বলি, মূর্তিটা কুমোরটুলির ঢঙের করতে পারোনি। যদি আরো বেশি পিউরি কি আলামাটি দিতে আর চোখের কাজলটা কান পর্যন্ত টেনে দিতে, তবেই খোলতাই হতো। আপনি নিজে কি মাখেন শুনি? আলকাতরা? আলকাতরা সর্ষের তেল ছাড়া আর কিছুই মাখি না। আমার হচ্ছে খোদ রং, নারকেল ছোবড়া দিয়ে ঘষলেও উঠবে না, একেবারে পাকা। আমার কাছে তঞ্চকতা পাবে না, বয়স ভাড়াতেও চাই না। ঠিক 35। তোমার কত? 22। 42। 22? 42। আপনি আমায় অপমান করছেন? আরে না না, একটু দরদস্তুর করছি। আচ্ছা, তোমার কথাই থাকুক, আমার কথাও থাকুক, একটা ওই মাঝামাঝি রফা করা যাক। তোমার বয়স তবে 32। স্পন্দছন্দা মুখ ভার করে বললেন, বেশ, তাই না হয় হলো। হ্যাঁ, ঠিক আছে। লেখাপড়া কদ্দূর? মাছ, তরকারি, ধোপার হিসেব এসব লিখতে পারবে? নাকটি ওপর দিকে তুলে স্পন্দছন্দা বললেন, মিমের কাছে MA ক্লাসের চাইতে বেশি পড়েছি। তা মশায়ের বিদ্যে কত দূর? 4th ক্লাস পর্যন্ত। তবে রবি ঠাকুর জানি। ওরে দুরাচার, হিন্দু কুলাঙ্গার, এই কি তোদের? কানে আঙুল দিয়ে স্পন্দছন্দা বললেন, থাক থাক থাক, খুব হয়েছে। তা আয় কত? তোমার কোনো চিন্তা নেই, ব্যাংকে খোঁজ নিলেই জানতে পারবে যে আমার দেদার টাকা আছে। বাড়ি, গাড়ি, আসবাব, গহনা সবই তোমার মনের মতন হবে। তোমার এস্টেটের আয় কত? পাকিস্তানে পড়েছে, অনেককাল কর আদায় হয়নি। তবে ভাবনার কিছু নেই। খাঁ সাহেব বদরুদ্দিন আমার বাবার বন্ধু, তিনি বলেছেন সব আদায় করে দেবেন। তবেই হয়েছে আর কি, বেচে ফেলো, বেচে ফেলো। বেশ, তো আপনি তার ব্যবস্থা করবেন? আচ্ছা বেশ, বৈষয়িক আলাপ তো একরকম হলো, এবার একটু প্রেমালাপ করা যাক। দেখো পদিরানী, আমার সঙ্গে 2 দিন ঘর করলেই টের পাবে আমি কিরকম দিল দরিয়া চমৎকার লোক। কষ্ট করে বলো দেখি, আমায় তোমার মনে ধরেছে? তা ধরেছে। একজন প্যান্ট শার্ট পরা আধবয়সী ভদ্রলোক পাইপ টানতে টানতে ঘরে ঢুকলেন।
স্পন্দছন্দা দুপক্ষের পরিচয় করিয়ে দিলেন। ইনি হচ্ছেন মিস্টার মকর রায়, বার অ্যাট ল, সম্পর্কে আমার দাদা হন। আর ইনি উমেশ পাল, খুব ধনী পেন্ট মার্চেন্ট, আমার ভাবি বর। মকর রায় বললেন, আরে তাই নাকি? এরই না আজ আসবার কথা ছিল। বাহাদুর লোক, এসেই হৃদয়ে জয় করেছেন, একেবারে ব্লিটজক্রিগ। কংগ্রেচুলেশন মিস্টার পাল, লাকি ডগ, ভাগ্যবান কুত্তা। এই বলে উদ্ধবের হাত সজোরে নেড়ে দিলেন। তারপর বললেন, স্পন্দার মতো মেয়ে লাখে একটি মেলে না মশাই। নাচ, গান, অ্যাক্টিং সব তাতে চৌকস। সিনেমার লোকে সাদাসাদি করছে, এটা কাঁচপোকা নৃত্য যদি দেখেন না তো অবাক হয়ে যাবেন। কাঁচপোকা নাচে নাকি? যখন তখন নাচে না, আরশোলা ধরার সময় নাচে। স্পন্দছন্দা বললেন, জানো মকরদা, মিস্টার পাল হচ্ছেন একজন আদিম হি-ম্যান। উদ্ধব প্রশ্ন করলেন, ইয়ে, সে আবার কাকে বলে? মানে হি গোটি তো জানি। হিম্যান জানেন না? মদ্দা পুরুষ। আমাদের ঋষিরা যাকে বলতেন নরপুঙ্গব বা পুরুষর্ষব, অর্থাৎ যিনি ষাঁড়ের মতো শিং বাগিয়ে সোজা ছুটে গিয়ে লক্ষ্যস্থানে পৌঁছে যান। দেখুন মিস্টার পাল, যদি রঙের কারবার বাড়াতে চান তো আমাকে বলবেন। হুন্ডাগড় স্টেটের সমস্ত খনি আমার হাতে। অজস্র গেরি, মাটি আর এলা মাটি আছে। 2 লাখ যদি ঢালেন তবে 1 বছরেই 3 লাখ ফিরে পাবেন। আচ্ছা, সে কথা পরে হবে। আপনারা এখন আলাপ করুন, আমি ওপরে গিয়ে বসছি। আরে না 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 না, এখানেই বসুন। আমারও তো ঢাক ঢাক গুড়গুড় নেই মশাই, বিশেষত আপনি যখন আমার শালা। দেখুন মকরবাবু, আপনার এই বোনটি হচ্ছেন আমার মার্গিতব্যা। সে আবার কি চিজ? আরে জানেন না, চিরকাল খুঁজবার আর চাইবার জিনিস। একজন হেডমাস্টার কথাটার মানে আমায় বলে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে আজকের মতো উঠি, তামাক খেতে হবে। আপনাদের এখানে তো সে পাট নেই। না না, ওসব ফিগারেট চলবে না, গুড়ুক চাই। কাল বিকেলে আবার আসবো, গড়গড়া আর তামাকের সরঞ্জাম সঙ্গে করে নিয়ে আসবো। ও হ্যাঁ, ভালো কথা, আমার আর একটা জিনিস জানবার আছে। হ্যাঁ গো পরিরানী, শুক্তো, মোচার ঘন্ট, ছোলার ডালের ধোঁকা, এসব তুমি রাঁধতে জানো? স্পন্দছন্দা ঠোঁট বেঁকিয়ে বললেন, ওসব আমি খাই না। কিন্তু আমি তো খেতে ভালোবাসি। আচ্ছা, তাহলে ওই মাগুর মাছের কালিয়া, ইলিশের পাতুরি, ভাপা দই এসব করতে জানো? ওমা, ও তো বাবুর্চির কাজ। তবে ছাই জানোটা কি? এসব রান্না বাবুর্চির কাজ নয়, গিন্নিরই কাজ। তোমার নাচ দেখে তো আমার পেট ভরবে না। ও, আপনি রাঁধুনি গিন্নি চান? তাহলে একটা কেষ্টদাসী কি কালিদাসী ঘরে আনলেই পারতেন। হঠাৎ রেগে গিয়ে উদ্ধব বললেন, কি বললে তুমি? কালিদাসীর সামনে তুমি দাঁড়াতে পারো নাকি? হ্যাঁ, অত রাগ কেন মশাই? তিনি বুঝি আপনার আগেকার গিন্নি? আগেকার কি? হ্যাঁ, আগেকার কি? দস্তুর মতন জল জ্যান্ত এখনকার। তার কাছে তুমি, তরমুজের কাছে তেলাকুচু, কামধেনুর কাছে মেনি বেড়াল। এক স্ত্রী থাকতে আবার বিয়ে করতে এসেছো? ঠক, জুটচোর, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। মকর রায় বললেন, যাবে কোথায়? আরে এ তো দেখছি রীতিমতো ক্রিমিনাল কাণ্ড। ধাপ্পা দিয়ে রাজকন্যার রাজ্য আদায় করতে এসেছে। থামো, মজার টের পাইয়ে দেবো। উদ্ধব দাঁত খিঁচিয়ে কিল দেখিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। সমস্ত শুনে জগবন্ধু বললেন, ব্যাপারটা ভালো হলো না। ওরা অমনি ছাড়বে না, তোমাকে জব্দ করার চেষ্টা করবে। উদ্ধব বললেন, আসলে গিন্নির নামটা শুনে হঠাৎ কেমন মনটা খারাপ হয়ে গেল, বুঝলে? নিজেকে সামলাতে পারলুম না। তা যাকে, কি আর করা যাবে। 2 দিন পর সলিসিটর গুঁই অ্যান্ড গুঁইয়ের চিঠি এলো। রাজকুমারী শ্রীযুক্তেশ্বরী স্পন্দছন্দা চৌধুরানীকে যে মানসিক আঘাত দেওয়া হয়েছে এবং তজ্জনিত তাঁর যে স্বাস্থ্যহানি ঘটেছে তার খেসারত স্বরূপ 1 লক্ষ টাকা 3 দিনের মধ্যে পাঠানো চাই, অন্যথায় উমেশ পালের বিরুদ্ধে মকদ্দমা রুজু করা হবে। জগবন্ধু বললেন, মুশকিলে ফেললে দেখছি। মকদ্দমার ফল যাই হোক, হয়রানি আর কেলেঙ্কারি হবে। ভাবিয়ে তুললে হে। আরে ভাবনা কিসের? মোক্ষম উপায় তো আমাদের হাতেই রয়েছে। ব্যঙ্গমার কথা মনে নেই? জগবন্ধু সোৎসাহে বললেন, তুমি রাজি আছো? খুব রাজি, শখ মিটে গেছে। হোটেলের জঘন্য রান্না আর খেতে পারছি না। দেখো তো পূর্ণিমাটা কবে? দাঁড়াও পাঁজিটা দেখি। আরে পূর্ণিমা তো আজই। বলো কি?
সন্ধ্যার সময় দুজনে দক্ষিণেশ্বরের ঘাটে এলেন এবং 3টি বেলপাতা চিবিয়ে মন্ত্র পাঠ করলেন। বম মহাদেব সকল বস্তু আগের মতন আবার অস্তু। বোম মহাদেব সকল বস্তু আগের মতন আবার অস্তু। বলেই একটি ডুব দিলেন। ঘাটে উঠে মাথা মুছতে মুছতে উদ্ধব বললেন, ওহে যোগু, আবার দিব্যি এক মাথা টাক হয়েছে, শরীরটাও তো আড়াই মনি হয়ে গেছে। আমার মুখে দুপাটি নকল দাঁত এসে গেছে, সবই তো হলো। এখন বাড়ি গিয়ে বলবে কি 2 সপ্তাহ আমরা গায়েব হয়ে আছি, তার একটা ভালো রকম কৈফিয়ত দেওয়া চাই। আরে সে তুমি ভেবো না, তুমি তা পারবেও না। চিরকাল এই মাস্টারি করে ছেলেদের শিখিয়েছ সদা সত্য কথা বলিবে। যা বলবার আমি বলবো। শোনো, তুমি রাতে আর বাড়ি যেও না, মানে তোমার রাতে আর বাড়ি গিয়ে কোনো কাজ নেই, হোটেলেই ফিরে চলো। হোটেলে এসে দেখলেন তাদের ঘরে 4 জন বিছানা পেতে শুয়ে আছে। উদ্ধব ম্যানেজারকে বললেন, এই যে আচ্ছা লোক তো আপনি, কিছু না জানিয়ে আমার রিজার্ভ করা ঘরে আপনি অন্য লোক ঢুকিয়েছেন, এর মানেটা কি? মানেটা কি? ম্যানেজার আশ্চর্য হয়ে বললেন, কে আপনারা? নেকা চিনতে পারছেন না তাই না? উমেশ পাল আর জলধর গাঙ্গুলি। 19শে বৈশাখ মানে 2রা মে বুধবার থেকে 2 সপ্তাহ এই ঘর আমাদের দখলে আছে। 2 সপ্তাহ? কি বলছেন মশাই, নেশা করেছেন নাকি? আজই তো বুধবার, 2রা মে, 19শে বৈশাখ। উদ্ধবকে টেনে নিয়ে রাস্তায় এসে জগবন্ধু বললেন, সবই ধস্তুরি মায়া। গত 2 সপ্তাহ জগতের ইতিহাস থেকে একেবারে লোপ পেয়ে গেছে। চলো 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 উদ্ধব, এখন বাড়ি চলো। রাত প্রায় 12টার সময় জগবন্ধুকে সঙ্গে নিয়ে উদ্ধব নিজের বাড়িতে পৌঁছলেন। উদ্ধব গৃহিণী কালিদাসী তারস্বরে বললেন, বলি দুপুর রাত পর্যন্ত 2 ইয়ারে ছিলে কোন চুলোয়? হ্যাঁ, ওর লক্ষ্মী না হয় ছেড়ে গেছে, তোমার তো ঘরে একটা আপদবালাই আছে। দেরি দেখে মানুষটা যে ভেবে মরছে সে হুঁশ হয়নি বুঝি? উদ্ধব হাঁপাতে হাঁপাতে কান্নার সুরে বললেন, ও গিন্নি, তোমার শাঁকা সিঁদুরের জোর আর এই যোগু ভাইয়ের হিম্মতে আজ প্রাণ নিয়ে বাড়ি ফিরে এসেছি। সন্ধ্যের সময় বুঝলে, দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে গঙ্গার ধারে বসেছিলাম। ভাবলুম যে হাত মুখ পা একটু ধুয়ে নি, তারপর মায়ের আরতি দেখব। যেমন জলে নাবা অমনি ওই এক মস্ত কুমির বুঝলে আমার পা কামড়ে টেনে নিয়ে চললো। উদ্ধবের দুপায়ে হাত বুলিয়ে কালিদাসী বললেন, কই দাঁত বসায়নি তো? ফোকলা কুমির গিন্নি, একদম ফোকলা। ভাগ্যিস কুমিরটা বুড়ো ছিল, তাই আমার পাটা বেঁচে গেল। আমার বিপদ দেখে যোগু তো লাঠি নিয়ে লাফিয়ে একবারে জলে পড়লো। এক হাতে সাঁতার দেয়, এক হাতে লাঠি ধপারপ চালায়, এক হাতে সাঁতার দেয় আর এক হাতে ধপারপ লাঠি চালায়। শেষে চাঁদ পালে ঘাটে এসে কুমিরটা মারের চোটে কাবু হয়ে আমাকে ছেড়ে পালিয়ে গেল। তারপর এক ময়রার দোকানের উনুন পাড়ে বসে এই জামা কাপড় শুকিয়ে নিয়ে ঘরে ফিরছি। কালিদাসী বললেন, মা দক্ষিণেশ্বরী রক্ষা করেছেন, কালই পুজো পাঠাবো। রান্না সব জুড়িয়ে জল হয়ে গেছে, গরম করে দিচ্ছি। লুচিও এখনই ভেজে দিচ্ছি, ততক্ষণ তোমরা মুখ হাত পা ধুয়ে একটু জিরিয়ে নাও। গাঙ্গুলি মশাইয়ের বাড়ি খবর পাঠাচ্ছি, উনি এখানেই খেয়ে দিয়ে যাবেন এখন। উদ্ধব বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, এখানেই খাবে যোগু, এখানেই খাবে। গিন্নির হাতের রান্না তো নয়, যেন অমৃত। শুনলেন ধুস্তরি মায়া, রচনা পরশুরাম। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করলেন: উদ্ভব পাল সুদীপ্ত, জগবন্ধু গাঙ্গুলি উজ্জ্বল, ব্যঙ্গমা অর্ণব, ব্যঙ্গমী অপরূপা, স্পন্দচ্ছন্দা রিয়া, মকর রায় সোহম, হোটেলের ম্যানেজার তমজিৎ, কালিদাসী ইন্দ্রাণী ও গল্পের কথক
অর্পণ। শুনলেন ধুস্তরী মায়া।